বিরতির সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়েছে সরকার, যে দলেরই হোক তারা সম্মান পাবেন বললেন প্রধানমন্ত্রী। খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ২০ দলের আবেদন, আইনগতভাবে কিছুই করার নেই জানান স্বরাষ্ট্রমন্ত্রী। চিকিৎসার জন্য রোগীর পকেট থেকে খরচ হয় ৬৮% অর্থ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণা। জাপানি মায়ের ২ শিশু কার কাছে থাকবে জানা যাবে আজ। দুপুরে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। বদরুন্নেসা শিক্ষার্থীকে ধর্ষণের হুমকিদাতা বাস শ্রমিককে গ্রেপ্তারের দাবি, ২৪ ঘন্টার আলটিমেটাম। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি সময় মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে ভয় পেতেন, সেই মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যুক্ত হয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যোগদান বাংলাদেশের বিজয়ে ত্বরান্বিত করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পৃথিবীর কোথাও মুক্তিযুদ্ধের বিজয় গাথাকে বিকৃত করা না হলেও বাংলাদেশে তা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পর ঘাতক চক্র স্বাধীনতার চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিল। এর আগে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে সম্মানী চেক ও উপহার তুলে দেন। এছাড়া সেনা, নৌ ও বিমান বাহিনীর ৮ জন সদস্যকে ২০২০-২১ সালে শান্তিকালীন পদক দেওয়া হয়। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা যদি শিক্ষায়, দীক্ষায়, প্রশিক্ষণে আন্তর্জাতিক মানসম্পন্ন না হয়, তাহলে বাংলাদেশের মর্যাদাও কখনো উন্নত হবে না। পাশাপাশি বাংলাদেশের জনগণ, যাদের জন্য জাতির পিতা সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই আমাদের আর্থসামাজিক উন্নয়নের ব্যাপক কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শিখা অনির্বাণে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। এরপর ৩ বাহিনীর প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এর আগে দেশের সব সেনানিবাস, নৌ ও বিমান বাহিনীর ঘাঁটিতে মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে ২০ দল সরকারের কাছে মানবিক আবেদন জানিয়েছে। ২০ দলের পক্ষে কল্যাণ পার্টি, এলডিপি সহ কয়েকটি দলের নেতারা সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে লিখিত আবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেছনের সবকিছু ভুলে প্রধানমন্ত্রীকে মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে অনুরোধ করেন তারা। তবে আইনগত দিক থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এখন কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, আইনগত বাধা এরই মধ্যে আইনমন্ত্রী জানিয়েছেন। তবে ২০ দলের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে অনুমতি না দেওয়া হলে আবারও সংসদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন দলটির সংসদ সদস্যরা। সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, আইনমন্ত্রী 401 ধারার যে ব্যাখ্যা দিয়েছেন তা সঠিক নয়। এই ধারার আওতায় আইন অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দিতে পারে সরকার। সকাল 11টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিএনপির 7 জন সংসদ সদস্যের মধ্যে 6 জন অংশ নেন। দলের অন্য নেতাকর্মীদের সেখানে ডাকা হয়নি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর জানিয়ে এমপিরা অভিযোগ করেন, দ্রব্যমূল্য, জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন সংকট থেকে বিরোধী দলের মনোযোগ সরাতেই খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। কোনোভাবেই ওনাকে বিদেশে যেতে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একেবারে সর্বৈব মিথ্যা কথা, আইনের অপব্যাখ্যা, আইনের ভুল ব্যাখ্যা। আমি একজন আইনজীবী, একজন ব্যারিস্টার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, 401-এর ক্ষমতা অপরিসীম। সরকার যে কোনো সিদ্ধান্ত 401-এ নিতে পারে। এবং খালেদা জিয়া মুক্তি পেলে আজকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে নতুন যে উদ্দীপনা তৈরি হবে, এইটিকে দমন করার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদেশে চিকিৎসার সুযোগটুকুও দিতে চায় না। এই নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন তাকে আরও কয়েকদিন সিসিইউতেই থাকতে হবে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, বিএনপি প্রধান বিভিন্ন রোগে আক্রান্ত, তবে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে লিভারের সমস্যা। তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছে। হার্ট ও কিডনির অবস্থাও ভালো নয়। তার লিভার থেকে নতুন করে নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। আজ এসব পরীক্ষার রিপোর্ট আসার কথা রয়েছে। খালেদা জিয়াকে এখন আগের চেয়ে কম অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তার চিকিৎসকরা। খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। ইনসুলিনের পরিমাণ বাড়ানো হয়েছে। তার শরীরের প্রধান ইলেকট্রোলাইট সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন উপাদানের পরিমাণ কমে যাওয়ায় তার দুর্বলতা রয়েছে। দেশে আরও বেড়েছে চিকিৎসার জন্য রোগীর নিজ পকেট থেকে ব্যয়ের পরিমাণ। একজন রোগীকে তার মোট চিকিৎসার ব্যয়ের 68.50% নিজ পকেট থেকে খরচ করতে হয়। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। চিকিৎসা ব্যয় অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে বছরে 86 লাখ মানুষ দরিদ্র হচ্ছে বলেও গবেষণায় উঠে আসে। এতে বলা হয়, একজন রোগীকে সবচেয়ে বেশি 64% টাকা ব্যয় করতে হয় ওষুধ কিনতে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে সেবা নেওয়ার ক্ষেত্রে 23% এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় 8% অর্থ। ব্যয় বাড়ার কারণে 16.4% রোগী প্রয়োজন থাকলেও চিকিৎসা নেয় না। গবেষণায় জানানো হয়, 2012 সালেও রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল 64%। 2032 সালে এই ব্যয় 32% নামিয়ে আনতে কৌশলপত্র নেওয়া হলেও তা দিনে দিনে বাড়ছেই। দেশে দুর্নীতি প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সর্বাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে সংস্থাটির ডিজিটাল ল্যাবে। আগামী বছরের শুরুতেই চালু হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব। ডিজিটাল যুগে অনিয়ম দুর্নীতিতেও প্রযুক্তির ব্যবহার বাড়ছে। অভিযোগ আছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও নিয়মিত লেনদেন হয় ঘুষ। এতে প্রযুক্তি নির্ভর নানা মাধ্যমে থেকে যায় দুর্নীতির নানা প্রমাণ বা আলামত। তথ্য প্রমাণ বা প্রযুক্তিগত সামর্থ্য না থাকায় এসব দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারছে না দুদক। তাই উন্নত বিশ্বের দুর্নীতি দমন সংস্থা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের পরামর্শে ডিজিটাল ফরেনসিক ল্যাব গঠনের উদ্যোগ নেয় দুদক। বিভিন্ন ক্রাইম সবগুলো যাতে আমরা রিড করতে পারি, সবগুলো থেকে তথ্য উদ্ধার করতে পারি, এরকম একটি ল্যাব আমাদের প্রয়োজনীয়তা ছিল। প্রয়োজনীয়তা থেকেই আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ প্রকল্প থেকে এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। এই ল্যাবে কম্পিউটার ফরেনসিক, মোবাইল ফরেনসিক, অডিও ভিডিও ফরেনসিকের প্রযুক্তি আনা হয়েছে। মুছে ফেলা যে কোনো তথ্য, অডিও, ভিডিও, ইমেইল পুনরুদ্ধার করা যাবে ল্যাবে। বায়োমেট্রিকের মাধ্যমে শনাক্ত করা যাবে ভয়েস কথোপকথন। যারা অপরাধ করে তারা অনেক সময় ডিজিটাল ডিভাইস ইউজ হয় বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই আমরা এগুলো করার জন্য অন্য সংস্থার উপরে নির্ভরশীল। এতে সময় এবং অনেক বেড়ে যায়, আমাদের হ্যাজার্ড বেড়ে যায়। এতে হুন্ডি, অর্থ পাচার ও অবৈধ অর্থ লেনদেন সহ নানা অনিয়ম দুর্নীতি শনাক্ত করা যাবে।
তবে গোপনীয়তার জন্য এসব প্রযুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য বা ছবি দিতে রাজি নয় দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচিত জাপানি দুই শিশু বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবে নাকি মা নাকানো এরিকোর সাথে জাপানে চলে যাবেন, এ নিয়ে চূড়ান্ত রায় ঘোষণা করবে হাইকোর্ট। সন্তানের অভিভাবকত্ব নিয়ে দুই দেশের দুই নাগরিকের করা মামলায় বাংলাদেশের উচ্চ আদালতে এটাই প্রথম রায় হতে যাচ্ছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কিছুক্ষণের মধ্যে এই রায় ঘোষণা করবেন। জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার অভিভাবকত্ব নিয়ে 3 মাসের বেশি সময় ধরে হাইকোর্টে আইনি লড়াই চলছে। বিভিন্ন আইনি যুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন মামলার রেফারেন্স আদালতে উপস্থাপন করেছেন দুই পক্ষই। এর আগে গত 1 নভেম্বর জাপানি দুই শিশুর বাবা নাকি মায়ের সাথে থাকবেন সে বিষয়ে শুনানি শেষ হয়। হাইকোর্ট থেকে এই রায়ের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি। তানভি, আজকে কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণার কথা রয়েছে হাইকোর্ট বেঞ্চের। একটু জানতে চাইবো এই মুহূর্তে আদালতে দুই পক্ষ এসছে কিনা এবং তাদের সাথে বিশেষ করে আইনজীবীদের সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, আর বিশেষ করে আইনজীবীরা আসলে কি ধারণা করছেন কি হতে যাচ্ছে আসলে এই মামলার রায়। এটি তো প্রথম কোনো রায় হতে যাচ্ছে দুই দেশের দুই নাগরিকের সন্তানের অভিভাবকত্ব নিয়ে। কিছুক্ষণের মধ্যে বলতে আসলে আজকে এই মামলাটি 3:30টায় রায়ের জন্য নির্ধারিত রয়েছে। কার্যতালিকায় বলা হয়েছে যে 3:30টায় এই মামলাটি রায়ের জন্য রয়েছে এবং এই মামলাটির শুনানিও কিন্তু আমরা দেখেছি যে বেশিরভাগ সময়ই কিন্তু ভার্চুয়ালি শুনানি হয়েছে এবং যেদিন শুধু দুই শিশুকে আদালতে হাজির করা হয়েছে, শিশু এবং তাদের বাবা ফুফুকে, সেদিন তারা আদালতে হাজির হয়েছিলেন, সেদিন শুনানি শারীরিক উপস্থিতিতে শুনানি হয়েছিল এবং আজকেও রায়টি ঘোষণা হবে, ভার্চুয়ালি রায়টি ঘোষণা হবে। প্রত্যেক আইনজীবীরা তাদের নিজ নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি আদালতের রায়ের জন্য উপস্থিত হবেন এবং তারা শিশুরা কিন্তু আদালতে নিয়ে আসা হবে না, কারণ আমি একটু আগেই শিশুদের বাবা ইমরান শরীফের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে তারা গুলশানে যেই বাসায় আদালতের নির্দেশ অনুযায়ী শিশুরা রয়েছে সেখানেই তারা রয়েছেন এবং রায়ের জন্য তারা আদালতে আসবেন না, যেহেতু ভার্চুয়ালি এই মামলার রায়টি হতে যাচ্ছে। এবং আপনি আরেকটি প্রশ্ন করেছেন, সেটি রায়টি কি হতে যাচ্ছে। আসলে আইনজীবীরা বিচারাধীন বিষয়ে রায়ের আগে আসলে পূর্ব কোনো ধরনের ধারণা নেননি, কারণ তারা যে শুনানি করেছেন উভয় পক্ষই কিন্তু তারা আশা করছেন যে তাদের উভয়ের ফেভারেই রায়টি হতে আসবে। এ ধরনের মামলার রায় কিন্তু বাংলাদেশে এটিই প্রথম অভিভাবকত্ব নিয়ে। কিন্তু এই মামলায় যে আরেকটি রয়েছে যে ইমরান শরীফ বিচারিক আদালতে সন্তানদের জিম্মা চেয়ে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে এবং এই আজকে যে রিটটি হয়েছে সেই রিটটি নাকানো এরিকো, যিনি জাপানি মা, তিনি দুই শিশুর মা, তিনি রিটটি বাংলাদেশে এসে করেছিলেন। সেই রিটটি এবং তার বাবাও কিন্তু আরেকটি রিট করেছিলেন, তবে আজকে রায়ের জন্য শুধু একটি রিটই কার্যতালিকায় রয়েছে। এবং একটু বলে নিই যে শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা যেটি বলেছিলেন যে এরিকো নাকানোর আইনজীবী শিশির মনির আদালতকে যেটি বলেছিলেন যে শিশুদেরকে যেহেতু অবৈধভাবে বেআইনিভাবে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, কিন্তু এটি দ্বিমত পোষণ করে ইমরান শরীফের আইনজীবী ফৌজিয়া করিম আদালতকে জানিয়েছিলেন যে তারা আসলে কোনো ধরনের বেআইনি কাজকর্ম করেনি, তাদের পাসপোর্টটি হারিয়ে যাওয়ার পর তারা। জান্নাতুল ফেরদৌস, আরেকটি বিষয়, আজকে রায়ের পরে সেই রায় যে পক্ষেই যাক না কেন প্রতিপক্ষের জন্য পরবর্তী আইনি সুযোগ আর কি থাকছে? অবশ্যই আইনি সুযোগ রয়েছে, কারণ যেহেতু তারা হাইকোর্টে রিটটি করেছে সেহেতু তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে যাবেন, অর্থাৎ আপিল বিভাগে যাওয়ার যে প্রথম দ্বার সেই চেম্বার জজ আদালতে তারা যেতে পারবেন, আপিল করতে পারবেন এবং চেম্বার জজ আদালতে তারা যে বেনিফিট পাবেন সে তার উপর নির্ভর করে সেই আপিল হয়তো আপিল বিভাগ সেটি শুনানি করবেন। 24 ঘন্টার মধ্যে ধর্ষণের হুমকি দেয়া বাস চালক ও সহযোগীকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বকশীবাজার সড়ক অবরোধ শেষে এই ঘোষণা দেন তারা। পাশাপাশি যানবাহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া চালুর দাবিও জানান তারা। বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের এই আন্দোলন। রোববার সকালে রাজধানীর বকশীবাজার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরাও এ সময় তাদের সঙ্গে যোগ দেন।
শিক্ষার্থীরা ধর্ষণের হুমকি দেয়া ঠিকানা গাড়ির হেলপার ও চালককে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি দেশের সব শিক্ষার্থীর জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিও জানানো হয়। বাস ভাড়া বাড়ানো হয়েছে 25 টাকা করে, সেই আপুরা 20 টাকা করে দিয়েছে, 20 টাকা করে দেওয়া হয়েছে। 10 টাকা ফেরত চাইলে তাকে নামিয়ে দেওয়া হয় একটা নির্জন জায়গায় নামিয়ে দিয়ে তারপরে খারাপ করা হয়। ঠিকানা বাস ওনারা কতক্ষণের মধ্যে ওই যে কালপিট যে ধর্ষণের হুমকি দিচ্ছে শিক্ষার্থীদের হাত ভাড়া নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের সাথে হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে। ধর্ষণের হুমকিদাতা বা শ্রমিককে শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট পরিবহনের দায়িত্বশীলরাও ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দেন। কে করলো তাকে খুঁজে বের করে অবশ্যই আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব, ভবিষ্যতে যাতে এরকম না হয় সে ব্যবস্থা আমরা নেব। হাফ পাস অবশ্যই 100% হাফ পাস চলবে, ঠিকানায় হাফ চলবে। শনাক্ত করেছি, আমরা ড্রাইভারকে শনাক্ত করতে পারবো। এই মুহূর্তে এই স্টুডেন্টদের সামনে আমরা আর বেশি কথা না বলি। শেষ কথা বলবেন 24 ঘন্টা আছে, হ্যাঁ ইনশাল্লাহ সমাধান হবে। আমরা চেষ্টা করব 24 ঘন্টার মধ্যে সমাধান করে স্টুডেন্টরা যেন আর নতুন করে আন্দোলনে নামতে না পারে সেই ব্যবস্থা করতে। পুলিশের আশ্বাসে দুপুর 12:15টার দিকে অবরোধ তুলে নেন বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে ঢাকা কমার্স কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এদিন আন্দোলন করেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগে সাংবাদিক রিশাদ হুদার উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ধানমন্ডি থানার সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ বাবু। এই ঘটনায় নাজিম সহ অজ্ঞাত আরও 15 জনকে আসামি করা হয়েছে। শনিবার বিকেলে আজিজ সুপার মার্কেটের পাশের রাস্তায় সাইড দিতে হর্ন বাজিয়েছিলেন রিশাদ। এ সময় কথা কাটাকাটির জের ধরে গাড়ি থেকে নেমে হঠাৎ হামলা চালায় নাজিম ও তার 4 সহযোগী। এতে রিশাদের মাথা, বুক ও পিঠে হেলমেট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা। দ্বিতীয় দফায় বিষয়টি মীমাংসার কথা জানিয়ে আজিজ সুপার মার্কেটের 4র্থ তলায় মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয় রিশাদকে। সেখানে পুলিশের সামনেই আবারও মারধর করে নাজিম ও তার সহযোগীরা। পরে রিশাদকে উদ্ধার করে নাজিমকে আটক করে পুলিশ। এ ঘটনায় রাতে শাহবাগ থানায় নাজিম, তানভীর, ইউসুফ, ইকবাল সহ অজ্ঞাতনামা আরও 15 জনকে আসামি করে মামলা করা হয়। আহত সাংবাদিক রিশাদ হুদা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক। রাস্তায় গাইড সাইড নিয়ে দুজনের প্রথমে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি পর্যায়ে এক পর্যায়ে সাংবাদিকের উপর হামলা হয়। নেক্সটলি এই বিষয় নিয়ে আবার আপোষ মীমাংসার জন্য আজিজ মার্কেটের 4র্থ তলায় যায়, সেখানেও তাকে হামলা করা হয়। হামলা করাকালীন সময় পুলিশ যে তাকে উদ্ধার করে এবং আসামি মূল যে অভিযুক্ত নাজিম আহমেদ তাকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুরে ইউপি নির্বাচনকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের একজন। আপদ বিপদে গ্রামবাসীকে সাহায্য করা এই ব্যক্তি লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অন্যদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি সদরে আলোচনায় 203-এর ভোট যুদ্ধ। আভাস মিলছে তাদের জমজমাট লড়াইয়ের। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রচার চলছে ঝিনাইদহের কালীগঞ্জ ত্রিলোচনপুরে। চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতু। বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাইছেন তিনি। ভোটে দাঁড়ানোর আগে এলাকায় নানা সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন নজরুল ইসলাম ঋতু। যদি এখানে একটা নিরপেক্ষ ভোট হয় তাহলে ইনশাল্লাহ আমি জয় হব, এটা আমাকে কেউ ঠেকা রাখতে পারবে না। তৃতীয় লিঙ্গের একজনের ভোটে দাঁড়ানোর ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। খুব ভালো আনন্দ, সব জায়গায় কথাবার্তা হচ্ছে হিলে নিয়ে। বলছে যদি পাশ করে, এমন দেখা যাচ্ছে বাইরের গ্রামের লোক হবে না আমাদের একটা হিজলে একটা ইউনিয়ন হয়েছে। সৎ ও নির্ভীক চেয়ারম্যান চাই যে আমাদের ইউনিয়নের উপকার করবে, সাধারণ মানুষের উপকার করবে, গরিবদেরকে উপকার করবে। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নে জমে উঠেছে 203-এর ভোটযুদ্ধ। ওই এলাকার ফজলুল হকের 3 স্ত্রীর মধ্যে ভোটের লড়াইয়ে নেমেছেন 2 জন। তবে বড় স্ত্রী আঙ্গুর বেগমকে সমর্থন দিয়েছেন ফজলুল হক। আমরা 203-এ দাঁড়াচ্ছি, আমার স্বামী আমার পিছনে আছে, আমার জনগণও আমার পিছনে আছে। ওনার কোনো সমর্থন আমার স্বামী দেয় নাই, উনি একাই ভোট করবে। ফজলুল হকের ছোট স্ত্রী জাহানারা বেগম জানান, গত নির্বাচনে প্রার্থী হয়ে মাত্র কয়েক ভোটে হেরে গিয়েছিলেন, তাই আবারও সবার সমর্থন চান তিনি। আমার স্বামী তো তাকে সাপোর্ট করছে, জনগণ আমাকে সাপোর্ট করছে, জনগণ আমাকে সাপোর্ট করছে বিধে আমি জনগণের পাশে আছি এবং পাশে থাকব।
203-এর ভোট যুদ্ধে কে জিতবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 28 নভেম্বর পর্যন্ত। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিক্রয়.কমে কম দামে মোবাইল ফোন, পুরনো গাড়িসহ বিদেশি পণ্যের চটকদার বিজ্ঞাপন। তারপর কুরিয়ারে ভুয়া চালানের ছবি পাঠিয়ে আগাম টাকা নেওয়া হতো মোবাইল ব্যাংকিংয়ে। প্রতারক এই চক্রটির 3 সদস্যকে গ্রেপ্তার করে এসব কথা জানাচ্ছে গোয়েন্দারা। এদের বিরুদ্ধে আছেন লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগও। সিম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং বই আর সিল, গ্রাহক প্রতারণায় এগুলো কাজে লাগাতো চক্রটি। বিক্রয়.কমে কম দামে পণ্যের বিজ্ঞাপন দিয়ে আগেই নেওয়া হতো টাকা। ভুক্তভোগীরা বলছেন কুরিয়ারে পণ্য পাঠাবে তাই আগেই দাবি করতো টাকা। কুরিয়ারওয়ালার সাথে কথা বলে দিয়েছে, কুরিয়ারওয়ালা বলছে যে হ্যাঁ আমি ফোন পাইছি, তো ফোন ফ্রেশ আছে এবং বক্সটাও আছে, আপনি 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। মানে পুরো নাম্বারে আমি করতে পারতেছি না। পরে আমাদের লোকাল ইয়াতে গেলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলাম, গিয়ে বলতেছি যে দেখালাম, পরে বলছে আসলে তো এরকম কোনো রিসিভ আমাদের এখানে হয় না। আগাম টাকা নেয়ার পর কুরিয়ারে ডেলিভারি স্লিপের ছবি পাঠাতো গ্রাহকদের, সিলে ব্যবহার করত নিজেদের নম্বর। এই ঘটনায় চক্রটির 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। আমরা আমাদের প্রাথমিক তদন্তে যেটা দেখেছি, এই প্রতারকরা প্রায় 30-35 হাজার টাকার বিনিময়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দালালের মাধ্যমে তারা এই করতো, এই আপনার এই বইগুলি কিনতো। তো এইটাও আসলে ভুয়া ছিল, তারা সিলটুকুও বানিয়েছে, এরকম ভুয়া সিল বানিয়েছে। গোয়েন্দারা বলছেন মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিত তারা, আর সেসব অ্যাকাউন্ট খোলা হতো সাধারণ গ্রামবাসীর এনআইডি দিয়ে। ফোনের সিমগুলোর নিবন্ধনও ভুয়া। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনেকগুলি এই প্ল্যাটফর্ম এখানে ইউজ করেছে। এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বই, সিম কার্ড জোগাড় করেছে যারা সিম বিক্রি করে, এবং যারা সার্ভিস হোল্ডার তাদের অ্যাকাউন্ট নাম্বার, তাদের আইডি নাম্বার নিয়ে তার একটা বিশ্বাসযোগ্যতার মাধ্যমে এই ধরনের প্রতারণার কাজ করছে এবং বেশ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারক চক্রটির সঙ্গে বিক্রয়.কম ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। এই মামলার তদন্তের স্বার্থে আমরা কিন্তু এটা নিয়েও কাজ করব, কিভাবে বইগুলি তারা প্রতারকদের কাছে বিক্রি করেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা মহানগরীতে নিয়মনীতি না মেনেই নির্মাণ হচ্ছে বহুতল ভবন। এসব ভবনের মালিকরা ফুটপাত দখল করে নির্মাণ করছেন গাড়ি ওঠানামার পথ। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। খুলনা সিটি কর্পোরেশনে গড়ে উঠছে নতুন নতুন ভবন। বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের সামনে অন্তত 5 এবং 3 পাশে 3 ফুট জায়গা রাখার কথা, কিন্তু অধিকাংশ মালিকই তা মানছেন না। ফুটপাত দখল করে র্যাম্প নির্মাণ করায় সংকুচিত হয়ে পড়ছে সড়ক। ফুটপাতের উপরে যে র্যাপিং তৈরি করা হয়, এটা আমাদের আসলে চলাচলের জন্য ক্ষতি হয়। আসলে সাধারণ মানুষের জন্য তো খুব বিপজ্জনক। কেউ দেখে না দেখে মোবাইল চাপে, বর্তমান যে অবস্থা, কোন সময় কি দুর্ঘটনা ঘটে তা তো আসলে বলা যায় না। অবৈধ দখল ও র্যাম্প উচ্ছেদে অভিযান চালানোর কথা জানিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, কেডিএ ও সিটি কর্পোরেশন। ওখানে র্যাম্প তৈরি হচ্ছে, যেটা হয়তো রাস্তা দখল করছে বা হয়তো ভবন নির্মাণ করে রাস্তা দখল করা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের যেগুলো নির্মাণাধীন আছে সবই আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যত্যয়বিহীন কোনো ভবন খুলনায় নির্মিত হবে না। আমার কাছে অনেকেই আসছে, আমি বলে দিচ্ছি আইনের, আপনি আমার জায়গাটুকু সব আপনার জায়গা সব এসে আপনি ড্রেনের পাশে আসবেন, আর এরপরে রাস্তার জায়গা নিয়ে আপনি র্যাম্প করবেন। এইটা খুলনা শহরে অতীতে গিয়েও যায় না। খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডের ভবন নকশা অনুমোদনের দায়িত্বে রয়েছে কেডিএ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইপিটিভি আর ভুইপড় অনলাইন মিডিয়া অপপ্রচারের হাতিয়ার হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো সভাপতি অঞ্জন চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেলিভিশন চ্যানেলের বিকাশ শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আইপিটিভির দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, আইপিটিভি মূলধারার টেলিভিশনের জন্য হুমকি। টেলিভিশনকে সংকট থেকে বাঁচাতে পে চ্যানেল করতে হবে বলেও জানান বক্তারা। কেবল টিভি প্রচারে ডিজিটাল পদ্ধতির পক্ষে কথা বলেন টেলিভিশন মালিক সংগঠনের নেতারা। দেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে সরকারের নেওয়া সিদ্ধান্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন ইকবাল সোবহান চৌধুরী। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। সাভার ইপিজেডে শ্রমিকদের করোনার টিকাদান শুরু। মোট ৮০,০০০ শ্রমিককে টিকা দেওয়ার লক্ষ্য।
11 দিন পর খুলে দেয়া হলো টঙ্গী ব্রিজ। মেরামতের পর দুপুর থেকে যান চলাচল পুরোদমে স্বাভাবিক। রাজধানীর বেইলি রোডে বেপরোয়া গাড়ি চালিয়ে রিকশা চালক, আরোহী বাবা ও শিশুকে আহত করা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে হাতিরঝিল থেকে প্রাইভেট কারটিও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার হাফিজ আল ফারুক। তিনি জানান, চালক তাসকিন রাজধানীর ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলে 10ম শ্রেণীর শিক্ষার্থী। এর আগে গত শুক্রবার বেইলি রোডে এই ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেট কারের ধাক্কায় মুহূর্তে গুড়িয়ে যায় রিকশাটি। এ সময় রিকশা যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা তার শিশু সন্তান ছিটকে পড়লে তার পা ভেঙে যায়। হাত ভেঙেছে ফখরুলেরও। আহত হন রিকশা চালকও। কারখানা নির্মাণে প্রস্তুত দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের 2500-এ 160 একর জমি জাপানিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রস্তুত হচ্ছে আরও 840 একর। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জানিয়েছে, জানুয়ারিতে শুরু হচ্ছে কারখানা নির্মাণ। এখানেই বিনিয়োগ করছে গাড়ি তৈরির কারখানা সহ শখানেক জাপানি কোম্পানি। নারায়ণগঞ্জের 2500-এ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেওয়া হয় 2013 সালে। সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ সহ নানা আইনি প্রক্রিয়ার পাশাপাশি হলি আর্টিজান হামলা এবং করোনার ধাক্কা পেছনে ফেলে এগিয়ে চলছে কর্মযজ্ঞ, যার নেতৃত্বে জাপানের বিখ্যাত সুমিতমো কর্পোরেশন। 1000 একর এই জমির প্রকল্পে অধিগ্রহণ হয়েছে 620 একর, যার 160 একরে এরই মধ্যে কারখানা নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। বেজা জানিয়েছে, এই জমির জন্য এরই মধ্যে 22 উদ্যোক্তার তালিকা করেছে জাপান। ভূমি উন্নয়নের পাশাপাশি চলছে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও গ্যাস বিদ্যুৎ সংযোগের কাজ। 22টি প্রতিষ্ঠানকে তারা জায়গাগুলি বরাদ্দ দিবে, সে তালিকাও তাদের কাছে রেডি। এবং এই জমিটি পাওয়ার পরে জানুয়ারি থেকে যা বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করবেন এবং আশা করা যায় যেহেতু 1 বছরের মধ্যে তারা এখানে প্রোডাকশানে যাবে এবং বাকি যে জায়গাটি প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেওয়ার কথা সেই জায়গা অ্যাকুইজিশন চলছে। দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল নির্মাণে প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগ করছে বেজা, আর জাপানের সুমিতমো করছে প্রায় 5000 কোটি। এ প্রকল্পে বেজার শেয়ার 30%, বাকিটা সুমিতমোর। বাংলাদেশে জাপানি গাড়ির চাহিদা বিবেচনায় এখানে অটোমোবাইল কারখানা করতে চায় দেশটি। পাশাপাশি ইলেকট্রনিক্স, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে আসবে বিনিয়োগ। জাপান যদি আমাদের এখানে এইভাবে বিনিয়োগ করেন তাহলে অন্যান্য যে সমস্ত বিনিয়োগকারী রয়েছে তারাও বুঝবে যে বাংলাদেশ আসলে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। ভারতের সাথে আমাদের G2G ভিত্তিতে একটি জোন হচ্ছে, তারপরে চায়নার সাথে যে ইকোনমিক যে জোন হচ্ছে। জাপানিদের জন্য আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে। 1000 একর জমির এই অঞ্চল হবে মূলত জেটি ও কন্টেইনার জোন। এর সম্ভাব্যতা যাচাই করছে জাপানের সজিত কর্পোরেশন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাভারে ঢাকা ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের করোনা টিকাদান শুরু হয়েছে। সকালে ডিইপিজেড হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা সিভিল সার্জন। পর্যায়ক্রমে প্রায় 80,000 শ্রমিককে দেয়া হবে ভ্যাকসিন। দেশের সবকটি ইপিজেডে কর্মরত শ্রমিকদের মাঝে আগেই শুরু হয় করোনার টিকাদান। বাকি থাকা ঢাকা ইপিজেডেও শ্রমিকদের টিকাদান শুরু হয় রোববার সকালে। ডিইপিজেড হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান। প্রথম দিনে 500 জনকে টিকা প্রয়োগ করার কথা থাকলেও দেয়া হয় 1000 ভ্যাকসিন। সোমবার দ্বিতীয় দিনেও 1000 এবং মঙ্গলবার তৃতীয় দিন থেকে প্রতিদিন গড়ে 1500 জন শ্রমিককে টিকা দেয়া হবে। শতভাগ শ্রমিক টিকা না পাওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। সকল শ্রমিক যেখানে যে কেন্দ্রেই রেজিস্ট্রেশন করুক না কেন তাদের ভ্যাকসিনটা ঢাকা ইপিজেড হাসপাতালের এই ভ্যাকসিন কেন্দ্র থেকে প্রদান করা হবে। কোনো ধরনের অসুবিধা ছাড়া ডিইপিজেডের ভেতরেই টিকা নিতে পেরে খুশি শ্রমিকরা। আগে তো দূরে যাওয়া অনেক সিরিয়ালে থাকা লাগতো, সারাদিন যাইতো, এখানে অফিস থেকে তাড়াতাড়ি এসে দিতে পারলাম। হ্যাঁ, আমাদের এখানে টিকা দেওয়াতে সুবিধা হয়েছে, আমরা চাকরি করি। টিকা দেওয়ার পর সুস্থ বোধ করছি, আমার ভালোই লাগতেছে টিকা দেওয়ার পর। শুধু ঢাকা ইপিজেডেই নয়, সব পোশাক কারখানার শ্রমিকদেরই টিকা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের এ শীর্ষ কর্মকর্তা। চেষ্টা করছি যে আমাদের ইপিজেডের বাইরেও যেগুলো গার্মেন্টস আছে
সেগুলো আমি সাভারের যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন উনি এটা নিয়ে কাজ করছেন। আমরা তাদেরকেও দেখি কোনোভাবে একটু সহজ উপায়ে ভ্যাকসিনের আওতায় আনতে পারি কিনা, যেন তাদের জন্য একদম শ্রম নষ্ট না হয়, ফ্যাক্টরিতে কাজও চলবে, তারা ভ্যাকসিনও নিতে পারবে। ঢাকা ইপিজেডে 93টি কারখানার অন্তত 80,000 শ্রমিককে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে বেবজা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেরামতের পর 11 দিন পেরিয়ে যাওয়ার পর খুলে দেওয়া হয়েছে গাজীপুরের টঙ্গী ব্রিজের ভাঙা অংশ। দুপুর থেকে পুরোদমে শুরু হয়েছে যান চলাচল। গত 9 নভেম্বর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদীর ওপর টঙ্গী ব্রিজের কিছু স্ল্যাব ভেঙে পড়ে। পরদিন ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে যান চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। এ সময় যানবাহনগুলো কামারপাড়া বিকল্প সড়ক ব্যবহার করে, এতে যাত্রীদের পড়তে হয় যানজটে। 11 দিনের মেরামত কাজ শেষে আজ খুলে দেওয়া হলো ব্রিজটি। নির্মাণাধীন নতুন সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ব্রিজটি দিয়েই যান চলাচল করবে, জানিয়েছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি। আর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, একটু জানাবেন যে নতুন যেই ব্রিজটি মেরামত করা হলো, যেই স্ল্যাবগুলো এর আগে ভেঙে পড়েছিল সেগুলো মেরামতের পরে এখন কতটুকু ঝুঁকিমুক্ত আছে? আরেকটি বিষয়, এই মুহূর্তে ওই এলাকায় আসলে গাড়ির চাপ কতটা, আর নতুন সেতুর যে কার্যক্রম সেটারও সর্বশেষ খবর জানাবেন। যেমনটি বলছিলেন যে তুরাগ নদীর উপর যে বৃষ্টি ছিল পুরাতন থাকায় সেই ব্রিজের কিছু স্ল্যাবের অংশ কিন্তু ভেঙে যায় গত 9 নভেম্বর। এরপরে কিন্তু ঝুঁকি বিবেচনায় সেই সেতুটির উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং বিকল্প টঙ্গী বেইলি ব্রিজ এবং কামারপাড়া হয়ে কিন্তু এই যানবাহনগুলো চলাচল করছিল। কিন্তু তারপরও আপনি জানেন যে এই রাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিআরটির কাজ চলমান থাকায় কিন্তু যে যানজট সেটি অসহনীয় মাত্রায় ছিল এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষকে এখানে ভোগান্তি পেতে হয়েছে। আপনি আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে কিন্তু বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং নরসিংদীর যে জেলার গাড়িগুলো এই রুট কিন্তু ব্যবহার করে এবং এই কারণে গাড়ির চাপ কিন্তু এই রুটে বরাবরের মতো বেশি রয়েছে। আজকে দুপুরের দিকে এই যে বৃষ্টি ছিল, যেটি ভাঙা অংশ সেটি মেরামত করার পর আজকে যান চলাচলের জন্য কিন্তু সেটি খুলে দেওয়া হয়েছে এবং এই খুলে দেওয়ার কারণে কিন্তু যে যানবাহনের চাপ সেটি কিন্তু অনেক কমে গেছে এবং যে গাড়িগুলো বিভিন্ন রুটের এই মহাসড়ক ব্যবহার করছে সেই গাড়িগুলো কিন্তু নির্বিঘ্নেই এই মহাসড়ক অতিক্রম করে গন্তব্যে বা ঢাকায় যেতে পারছে এবং ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো কিন্তু আমরা দেখছি যে মোটামুটি স্বাভাবিক গতিতে এখন রয়েছে, স্বাভাবিক গতিতেই সেই গাড়িগুলো চলাচল করছে। আমি এই বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশের ডিসি আব্দুল আল মামুনের সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে গাড়ির যে গতি সেটি এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে, যদিও বিআরটির যে চলমান প্রক্রিয়া সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কারণে বিভিন্ন পয়েন্টে কিন্তু কিছু কিছু জায়গায় থেমে থেমে যানজট রয়েছে, গাড়ির চাপ রয়েছে। তিনি বলছেন যে এই বিআরটি প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত আসলে এই মহাসড়কের যানবাহনের যে গতি সেটি পুরোপুরি স্বাভাবিক হবে না, এমনটি তিনি জানিয়েছেন। আর বিআরটি প্রকল্পের সেতুর যে প্রকল্প পরিচালক তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি বলছেন যে এই সেতুটি এখন মোটামুটি যানবাহন চলাচলের জন্য উপযোগী এবং যে ঝুঁকি ছিল সেগুলো মেরামত করা হয়েছে এবং মোটামুটি এখন ঝুঁকিপূর্ণ নেই বলেই এই সেতুটি এখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। খাগড়াছড়ির অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আম্ফি থিয়েটার, রেস্ট হাউস সহ বিভিন্ন স্থাপনা। প্রকল্পের কাজ শেষ হলে পর্যটক সমাগম বাড়বে বলে আশা জেলা প্রশাসনের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 600 ফুট উপরে আলুটিলা পর্যটন কেন্দ্র। এখানকার রহস্যময় প্রাকৃতিক গুহা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় আলুটিলার পর্যটন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছিল না। সম্প্রতি আলুটিলাকে আরও আকর্ষণীয় করতে 5 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে জেলা প্রশাসন। এরই মধ্যে তৈরি হয়েছে ভিউ পয়েন্ট, কুঞ্জছায়া ও প্রবেশ মুখে স্বর্ণতোরণ। এছাড়া সেখানে নির্মিত হচ্ছে ঝুলন্ত ব্রিজ, নন্দন পার্ক, আধুনিক রেস্ট হাউস ও অ্যাম্ফি থিয়েটার সহ বিভিন্ন স্থাপনা। নান্দনিক স্থাপনাগুলো তৈরি হচ্ছে, সেগুলো তৈরি হলে এর সৌন্দর্য আরো অনেক বহুগুণ বেড়ে যাবে। এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে,
এটা হচ্ছে পরিকল্পিত উদ্যোগ যা পর্যটকদের আকর্ষণ করে। এই সমস্ত অনুমূলক কাজ বাস্তবায়ন ফলে আমাদের খাগড়াছড়ি পর্যটন খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, আমাদের মানুষের জীবনমান উন্নয়ন ঘটবে। জেলা প্রশাসক বলছেন, পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে উন্নত করা হচ্ছে পর্যটন কেন্দ্র। যারা বাইরে থেকে টুরিস্টরা আসে তারা এখানে এসে পাহাড় দেখে, ঝর্ণা দেখে চলে যায়, কিন্তু আমাদের যে এত রিচ একটা সংস্কৃতি আছে সেটি দেখার সুযোগ তারা পায়। তো এই যে অ্যাম্ফি থিয়েটার, সেখানে এই পারফরমেন্সটি আমরা করতে চাই। 2022 সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনায় একদিনে 5,989 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 4,87,000-এরও বেশি। এই নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 51,63,000, আর এ পর্যন্ত আক্রান্ত 25,74,00,000-এরও বেশি। গত 7 দিনে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 36,64,000-এরও বেশি। এর মধ্যে ইউরোপে শনাক্ত হয়েছে 22,27,000। করোনায় একদিনে সর্বোচ্চ 1,254 জন মারা গেছে রাশিয়ায়। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে 37,000-এরও বেশি রোগী। প্রাণহানির দিক থেকে রাশিয়ার পরই অবস্থান করছে ইউক্রেন। 24 ঘন্টায় 664 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। একদিনে সর্বোচ্চ 48,245 জন শনাক্ত হয়েছে জার্মানিতে। 150 নতুন মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 99,500। ভিয়েতনামে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সীমান্ত। বিশ্বে করোনা সংক্রমণে ইউরোপ পরিণত হয়েছে নতুন এপিসেন্টারে। বিভিন্ন দেশে জারি করা হচ্ছে কয়েক মেয়াদের লকডাউন, বাধ্যতামূলক করা হচ্ছে টিকা গ্রহণ। তবে এরই মধ্যে দেশগুলোর সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদে রাস্তায় নেমেছে অসংখ্য মানুষ। নেদারল্যান্ডসে বিক্ষোভকারীদের দমাতে পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 3 জন। ইউরোপে সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন দেশে আরোপ করা হচ্ছে কড়াকড়ি। তবে এই কড়াকড়ির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে দেশগুলোর জনগণ। ছড়িয়ে পড়ছে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলন। অস্ট্রিয়ায় লকডাউন ঘোষণার বিরুদ্ধে পুরো ভিয়েনা শহরে রাস্তায় নেমেছে অন্তত 35,000 বিক্ষোভকারী। সাম্প্রতিক সময়ে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু অত্যন্ত ঊর্ধ্বমুখী। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছে 15,297 জন ও মৃত্যু হয়েছে 42 জনের। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 30% ও মৃত্যু বেড়েছে 47%। নেদারল্যান্ডসেও দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ। পুলিশের গুলিতে কয়েকজনের আহত হওয়ার তথ্যও মিলেছে। ডাচ মেয়র এই বিক্ষোভকে অবুঝের মতো আচরণ বলে মন্তব্য করেছেন। 7 দিনে নেদারল্যান্ডসে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে 48% ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে 30%। ইতালিতে টিকা না নেয়ার প্রতিবাদে একত্রিত হয়েছে বিক্ষোভকারীরা। একই সাথে তারা কোভিড পাস প্রত্যাহারের দাবি জানিয়েছে বিক্ষোভে। এক সপ্তাহে সেখানে মৃত্যু বেড়েছে 27% ও সংক্রমণ বেড়েছে 5%। ইউরোপের সবচেয়ে কম টিকা দেওয়ার হারের একটি দেশ হল ক্রোয়েশিয়া। সেখানেও প্রায় 10,000 মানুষ দেশটিতে দেওয়া বিধিনিষেধ ও টিকা বাধ্যতামূলকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। নভেম্বরের শুরুতে ক্রোয়েশিয়ার দৈনিক মৃত্যুর হার 57%-এর বেশি। এমনকি 2020 সালের ডিসেম্বরের পর হাসপাতালে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে দেশটিতে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র চীনের মাঝে উত্তেজনার জেরে এশিয়ার দেশগুলোই অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই চলেছে। অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম নিয়ে হাজির হচ্ছে একের পর এক দেশ। এ অবস্থায় আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের স্থিতিশীলতা। সম্প্রতি বিশ্বের নজর কেড়েছে চীন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা। তবে উত্তেজনা ছাড়িয়েছে গোটা এশিয়াতে। ফলে এই অঞ্চলে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চীনের সাংহাইয়ের জাহাজ কারখানায় দেশটির সবশেষ এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরিতে কাজ করছেন শ্রমিকেরা। উচ্চ প্রযুক্তির এই জাহাজটি মার্কিন প্রতিপক্ষের মতোই একই গতিতে আকাশে বিমান চালাতে সক্ষম হবে। প্রেসিডেন্ট শি জিনপিং এর আমলে প্রতিরক্ষা খাতে প্রতি বছর ব্যয় বাড়াচ্ছে চীন। 2021 সালে এই ব্যয় ছাড়িয়েছে $200 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের তুলনায় এই ব্যয় কম হলেও কমছে না দুশ্চিন্তা। দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উঠে পড়ে লেগেছে বেইজিং। সম্প্রতি সেখানে টহল নামিয়েছে 300 নৌযান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেসামরিক নৌযানের আড়ালে আধিপত্য বাড়াতে চায় চীন। চলতি সপ্তাহে নিজস্ব বিমান বাহিনীতে সর্বাধুনিক F-16V ফাইটার জেট যুক্ত করেছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও 66টি
ফাইটার জেট কিনেছে তাইপে, যা 2023 সালে দ্বীপটির বহরে যুক্ত হবে। চীনের ক্রমাগত সামরিক হুমকির মুখে এই উদ্যোগ তাইওয়ানের। পূর্ব এশিয়ায় চীন ও উত্তর কোরিয়ার হুমকির প্রতিক্রিয়ায় সামরিক বাহিনীকে দ্রুত আধুনিকায়ন করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আগামী অর্থ বছরে সামরিক খাতে অর্থ বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। 2022 সালের মধ্যে বাড়ানো হবে ক্ষেপণাস্ত্রের সংখ্যাও। গত মাসে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। 2033 সালে প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের প্রথম বিমানবাহী রণতরী সংযুক্তির কথা ভাবছে দেশটি। এদিকে বিতর্কিত হিমালয় সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষের পর সামরিক বিনিয়োগ বাড়িয়েছে ভারত। ফলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 33 বছরে অন্তত 909 শিশু নিহত হয়েছে। অনাথ হয়েছে 1,07,000-এর বেশি শিশু। কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে দীর্ঘ কয়েক দশক ধরে জম্মু কাশ্মীরে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অসংখ্য বেসামরিক মানুষ এ অভিযানের শিকার হয়েছে বলে মানবাধিকার কর্মীদের অভিযোগ দীর্ঘদিনের। এবার সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত শিশুদের পরিসংখ্যান নিয়ে প্রতিবেদন প্রকাশ করল কাশ্মীরের মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগ। প্রতিবেদন অনুযায়ী 1989 সালের 1 জানুয়ারি থেকে 2021 সালের 31 অক্টোবর পর্যন্ত জম্মু কাশ্মীরে নিহত হয়েছে প্রায় 96,000 মানুষ, যার মধ্যে 900-র বেশি শিশু। এই সময়ের মধ্যে ভারতীয় সেনাদের হাতে বেসামরিক নাগরিক হত্যার ফলে 1,07,854 শিশু তাদের বাবা মা হারিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভে ভারতীয় সেনাদের গুলিতে আহত হয়েছে কয়েক হাজার স্কুল শিক্ষার্থী। এর মধ্যে সারা জীবনের জন্য অন্ধ হয়েছে 19 মাসের এক শিশুসহ অনেকে। 2019 সালের আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ও সংবিধানের 370 ধারা বাতিলের পর গ্রেফতার হয় অসংখ্য মানুষ, যার মধ্যে রয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। কাশ্মীরের শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সোচ্চার হতে আহ্বান জানানো হয় প্রতিবেদনে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে কাল বাংলাদেশ পাকিস্তান তৃতীয় টি-20। প্রথম 2 ম্যাচ জিতে এর মধ্যে সিরিজ জেতা হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বকাপের বাজে ফর্ম থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিদ্বন্দ্বিতা করা যায়নি। 16 জনের স্কোয়াড দেওয়ার পরও তৃতীয় টি-20 দলে আরও 2 ক্রিকেটার ডাক পেয়েছেন। ওপেনার পারভেজ ইমন আর পেসার কামরুল ইসলাম রাব্বির তৃতীয় টি-20তে খেলা নিশ্চিতই বলা যায়। সেক্ষেত্রে কাটা পড়বেন ওপেনার সাইফ হাসান আর ইনজুরিতে পড়া পেসার মুস্তাফিজ। সব মিলিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর কঠিন লক্ষ্য এখন টাইগারদের, কারণ বিশ্বকাপ থেকেই দারুণ ফর্মে আছে পাকিস্তান। টি-20-র পর শুরু হবে 2 দলের টেস্ট সিরিজ। পুরনো ক্লাব সাইফ স্পোর্টিং এর সাথে নতুন মৌসুমে 1 বছরের চুক্তি বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার। 2017 থেকে ক্লাবটিতে নিয়মিত মুখ জামাল হ্যারিস ভুঁইয়া। এর আগে ডেনমার্কের বেশ কয়েকটিতে খেলার অভিজ্ঞতা নিয়ে যোগ দেন আবাহনী লিমিটেডে। 2 বছর পর পুনরায় ডেনমার্কের ক্লাবে যোগ দিলে 2015 সালে শেখ রাসেলের হয়ে আবারও দেশের মাটিতে খেলতে আসেন ডেনমার্ক প্রবাসী জামাল। তবে সাইফ স্পোর্টিংয়ে যোগদানের পর আর কোনো ক্লাব পরিবর্তন করেননি বাংলাদেশ অধিনায়ক। মাঝে একবার চট্টগ্রাম আবাহনী ও কলকাতা মোহামেডানে ধারে খেলতে গিয়েছিলেন। জানুয়ারিতে দীর্ঘমেয়াদী কোচ নিয়োগ দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে বাফুফে। ইতিমধ্যে কয়েকজনের সাথে যোগাযোগও হয়েছে। জেমিডের পর আবারও ব্রিটিশ কোচেই আস্থা রাখছে বাফুফে। এদিকে ফুটবলারদের পারফরমেন্স মূল্যায়নে শীঘ্রই সভায় বসবে ন্যাশনাল টিমস কমিটি। টানা ব্যর্থতায় ভয়াবহ সংকটে দেশের ফুটবল। সাফ চ্যাম্পিয়নশিপের পর শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্টেও সাফল্য ধরা দেয়নি। মাঠের পারফরমেন্সে সমালোচিত জামাল তোপুরা আর বারবার ব্যর্থতায় কাঠগড়ায় বাফুফে। সঙ্গে যোগ হয়েছে কোচ সংকট। জেমিডেকে ছুটি দিয়ে অস্কার ব্রুজন আর মারিও লেমোসকে দিয়ে 2 টুর্নামেন্ট পার করা গেছে। তবে জানুয়ারিতেই দীর্ঘমেয়াদী নতুন কোচ আনার চেষ্টায় বাফুফে। আবারও ব্রিটিশ কোচের খোঁজে ফেডারেশন। ইতিমধ্যে 4-5 জনের সঙ্গে
যোগাযোগও শুরু হয়েছে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট এবং আমাদের ন্যাশনাল টিমস কমিটি তারা জানুয়ারি 2022 থেকে আমরা জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য হ্যাভিং প্রপার ব্যাকগ্রাউন্ড, হ্যাভিং প্রপার কোয়ালিফিকেশন, হ্যাভিং প্রপার এক্সপিরিয়েন্স এইরকম কাউকে আসলে দায়িত্ব দেওয়ার জন্য বাফুফে আমরা কাজ করছি আমাদের ন্যাশনাল টিমস কমিটি। ফুটবলারদের ব্যর্থতায় তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত বাফুফে পাড়ায়। জানা গেছে শিগগিরই ন্যাশনাল টিমস কমিটি সভায় বসে ঠিক করবেন ভবিষ্যৎ পরিকল্পনা। এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের দলীয় পারফরমেন্স ইভ্যালুয়েশন, আমাদের ম্যানেজার যারা রয়েছেন, ম্যানেজার, প্রধান প্রশিক্ষক, আমাদের টিম অফিসিয়াল যারা রয়েছেন সকলের কাছ থেকে রিপোর্ট এনে বাফুফে ন্যাশনাল টিমস কমিটি খুব শীঘ্রই একটা মিটিং করবে এই সকল বিষয়বস্তুগুলো নিয়ে। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের খেলা আগামী বছর জুনে। তার আগে জাতীয় দলের ব্যস্ততা নেই, তবে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচের পরিকল্পনা আছে বাফুফের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় রাত সোয়া 9টায় গ্রানাডার মুখোমুখি হবে মডরিচ ক্রুজরা। তবে খুব বেশি স্বস্তিতে নেই রিয়াল। টানা ম্যাচ সবশেষ 6 ম্যাচে হার এড়িয়ে রিয়াল আছে টেবিলে 3-এ। অন্যদিকে সবশেষ ম্যাচে এসপানিওলের কাছে হেরেছে গ্রানাডা। লা লিগায় 4 ম্যাচ পর জয়ে ফিরেছে বার্সেলোনা। নতুন কোচ জাভি হার্নান্দেজের অভিষেক রাঙিয়েছে খেলোয়াড়রা। অন্যদিকে লিগে নিজের প্রথম গোল লিওনেল মেসির, নর্থের সাথে জয় 3-1 গোলে। আর ওয়াটফোর্ডের কাছে 4-1 গোলে হার রোনালদোর ম্যান ইউনাইটেডের। জাভির হাত ধরে যেই নতুন স্বপ্ন বুনতে শুরু করেছিল বার্সেলোনা, অভিষেক ম্যাচেই যেন সেই চিত্র ফুটে উঠল ক্যাম্প নুতে। গ্যালারিতে খেলোয়াড়দের চেয়ে কোচ জাভি ধ্বনিতে মুখরিত পুরো স্টেডিয়াম। 4 ম্যাচ পর জয় ফিরল বার্সা, স্বস্তিতে সমর্থকরা। কাতালান জায়ান্টদের কঠিন সময়ে সাবেক বার্সা তারকার উপস্থিতি উজ্জীবিত করেছে খেলোয়াড়দের। অভিষেক হয়েছে বার্সা বি দল থেকে ডাক পাওয়া 17 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড ইলিয়াস আখোমাছের। স্প্যানিওলের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে ডাচ ফরওয়ার্ড মেমফিসের স্পট কিক থেকে রেকর্ড বুক রক্ষা করা সম্ভব হয়েছে। নগর প্রতিদ্বন্দ্বীদের সাথে টানা 23 ম্যাচে অপরাজিত বার্সা। এই জয়ে টেবিলের 9 থেকে 1 লাফে 6-এ অবস্থান জাভি হার্নান্দেজের দলের। ইংলিশ প্রিমিয়ার লিগে উড়ন্ত জয় লিভারপুলের। সুপারস্টারদের গোলে আর্সেনালকে 4-0 গোলে হারিয়েছে ইউর্গেন ক্লপের দল। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, দিয়েগো জোতা, টাকুমি মিনামিনোদের গোলে 2 ম্যাচ পর জয় ফিরল অলরেডরা। অন্যদিকে 10 ম্যাচ পর হারের স্বাদ মিকেল আর্তেতার দলের। লিগ ওয়ানে মেসি এমবাপ্পে নৈপুণ্যে জয় পেয়েছে পিএসজি। প্রথম গোল আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলকিপার কেইলর নাভাসের লাল কার্ডে পিছিয়ে পড়ে লেস পেরিসিয়ান্স। শেষ দিকে ফ্রান্স মিডফিল্ডারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মাউরিসিও পচেত্তিনোর দল। খেলা শেষের 3 মিনিট আগে মেসির গোলে টানা 7 ম্যাচে অপরাজিত পিএসজি। মেসি সালাহরা জয় ফিরলেও কপাল পুড়েছে রোনালদোর। আন্তর্জাতিক বিরতির পর ভাগ্য বদল হয়নি ম্যানিউয়ের। প্রতিপক্ষের মাঠ ওয়াটফোর্ডের কাছে হেরেছে 4-1 গোলে। লিগের সবশেষ 7 ম্যাচে পঞ্চম হার রেড ডেভিলসদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। চেলসি লিভারপুলের পর রাতে ম্যান সিটির পরীক্ষা প্রতিপক্ষ এভারটন। টেবিলের 1 আর 2-এর জায়গা ধরে রাখতে বড় জয় নিশ্চিত করেছে চেলসি লিভারপুল। ইতিহাদে 3-এ থাকা ম্যান সিটিও রেসে থাকতে জয়ের বিকল্প কিছু ভাবছে না। এভারটনের বিপক্ষে সবশেষ 5 ম্যাচে হারেনি সিটিজেনরা। অন্যদিকে টেবিলে 10-এ থাকা টটেনহ্যামের চেষ্টা লিগ টেবিলের উপরের সারিতে থেকেই লিগ শেষ করা। লিডসের বিপক্ষে সবশেষ ম্যাচে 3-1 গোলের হার চিন্তার কারণ। তবুও ইংলিশ ক্লাবের বিপক্ষে সতর্ক কোচ অ্যান্টনিও কন্তে। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের আরো বিস্তারিত জানতে পারবেন।